করতে তো অবশ্যই হবে। আপনারা কি মনে করেন মানুষ এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে? কি আপনাদের মনে হয়? মানে এই কাজগুলো যদি আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আত্মবিশ্বাসের সঙ্গে কারা কারা মনে করেন হবে? ধন্যবাদ, ধন্যবাদ, হাত তোলার জন্য ধন্যবাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে একজন প্রথম সামনের দিকে রো থেকে একজন একটু আগে বলেছেন, খুব সম্ভব দ্বিতীয় রোতে বসে আছেন, যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডটা খুব পপুলার। হ্যাঁ, ওই যে হাত তুলেছে, আমি দেখেছি আপনি বলেছেন খুব পপুলার। হ্যাঁ, এইটা খুব পপুলার। তবে আমি শুরু করব একদম পেছন দিক থেকে। আমার এক বোন, উনি একটা কথা বলেছেন অটিস্টিক বাচ্চাদের বিষয়। আমি বোন আপনাকে অনুরোধ করব, আপনার যে ফোল্ডারটা আপনি পেয়েছেন একটু আগে, ডিজেবল বলতে বা অটিস্টিক বলতে যে বাচ্চাদেরকে আমরা বুঝি, যে মানুষগুলোকে আমরা বুঝি, বোন আপনাকে আমি অনুরোধ করবো যে ফোল্ডারটা আপনার কাছে আছে, ওই ফোল্ডারের মধ্যে যে লিফলেট গুলো আছে তার মধ্যে ক্রীড়া সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত যে লিফলেট গুলো আছে আপনি ওটা খুলে দেখেন। ওখানে কিন্তু আমরা এই যে স্পেশালি এবিলিটি যে বাচ্চাগুলো, আমরা কিন্তু তাদেরকে বাদ রাখিনি, তাদের ছবিটা আমরা ওখানে ইনক্লুড করেছি। আমরা তাদেরকে ভুলে যাইনি, তাদের ছবিটা আমরা ইনক্লুড করেছি। আপনি যদি দেখেন এখানে আছে, কাজে সমাজের সেই মানুষগুলোকে, সেই বাচ্চাগুলোকে আমরা ভুলে যাইনি। এবং আমার ধারণা খুব সম্ভব আমিনুল যখন ক্রীড়া নিয়ে আপনাদেরকে বলেছে যে আমাদের কি চিন্তা ভাবনা, একটা জাতিকে শুধু তো লেখাপড়া করালে হবে না, জাতিকে একই সাথে খেলাধুলা করাতে হবে। এবং সেখানে আমরা এই বাচ্চাগুলোর কথা রেখেছি। এবং নিশ্চয়ই আপনাদের সকলের না হলে অনেকেরই ধারণা আছে, অলিম্পিকের মধ্যে একটা অলিম্পিক আছে প্যারা অলিম্পিক, যেখানে এই ধরনের মানুষেরা বিভিন্ন খেলাধুলায় পার্টিসিপেট করে থাকে। আমরা মেইন যে অলিম্পিক, সেটাতে আমরা আনফর্চুনেটলি আমাদের খেলোয়াড়রা খুব ভালো করতে পারছে না, কিন্তু প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। আপনারা কি এটা জানেন? হয়তো সবাই না জানলে অনেকেই জানেন, হয়তো প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। এখন অবশ্যই এই বাচ্চাগুলো বা এই মানুষগুলো সমাজের অংশ, এবং এদেরকে নিয়ে আমাদের চিন্তা আছে, আমাদের ভাবনা আছে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে হোক। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে মূল কতগুলো বিষয় আলোচনা করেছি। আজকে সকালে আমি যখন তৈরি হচ্ছিলাম আপনাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তখন স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে, আর বিভিন্ন খবর টবর কি হচ্ছে ওই যে নিউজে দিয়ে বা ইউটিউবে দিয়ে আমি দেখছি। একজন সাংবাদিক তার খবরে বলছে অস্থিরতা চারিদিকে, মানুষ অস্থির হয়ে গেছে। আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা? আমি তো অনেক দূরে আছি, আপনার তো দেশের মধ্যে আছে, চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা। এটা বলছে, ও চিৎকার করছে, ওইদিকে মত ক্রিয়েট করার চেষ্টা করে, কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় একটি অস্থিরতা চারিদিকে, মানুষের মনের মধ্যে অস্থিরতা? আচ্ছা, যদি তাহলে এটা শুধু নিউজের মধ্যে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আপনারা রাজনীতিবিদ হিসাবে আপনারা মানুষের সাথে কথা বলেন, মানুষকে বোঝেন, মানুষের জানেন, মানুষের সমস্যার কথা বলেন। এখানে আমাদের এক বোন একটি সমস্যার কথা বলেছেন, ওনার কোন একটি লাইসেন্স নিয়ে কাজ নেই। হ্যাঁ বোন, আপনার সাথে অবিচার হয়েছে, শুধু আপনার সাথে অবিচার হয়ে যায়নি, স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে। কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি, তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু, মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে, আমরা সেভাবে দেশ পরিচালনা করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, বসে থাকলে আমাদের চলবে না। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। আজকে আপনাদের সামনে আমরা যেই
বিষয়গুলো উপস্থাপন করেছি, যে 8টি বিষয় উপস্থাপন করেছি, জনগণের যেগুলোতে ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা হাত তুলে সকলে বললেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনারা হাত তুলে সকলের সমর্থন নিয়ে বলেন, তাহলে আমাদের কি এখন সবচেয়ে বড় দায়িত্ব না? আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এই প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পরিকল্পনা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া, মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। বিএনপির একজন কর্মী হিসাবে, বিএনপির একজন নেতা হিসাবে, বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দোরগোড়ায় নিয়ে যাওয়া। এবং শুধু দোরগোড়ায় নিলে হবে না, দোরগোড়ায় নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি? আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন, আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে, এটি মানুষ গ্রহণ করেছে। মানুষ যখন গ্রহণ করেছে তার মানে আমরা সঠিক কাজটি করেছি। তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে, তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব? বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের, জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে। এখন এখানে মাহাদি আমিন যখন বলছিল, আমি কানেক্ট হয়েছিলাম ইন্টারনেটে, যখন মাহাদি আমিন আসলে তখন, তো সেই জন্য ওরকে যেগুলো প্রশ্ন আপনার করছেন ওগুলো বেশি দেখার সুযোগ হয়েছে। তো এখানে বিভিন্ন জন বিভিন্ন, আমাদের ঝালকাঠির আলমগীর একটা প্রশ্ন করেছে, কোর্টের প্রশ্ন করেছে। তা আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি বিষয়টা, বিবেচনা করলে আমরা মাহাদি আমিনের উপস্থাপনাটা কি ছিল? কর্মসংস্থান ছিল। আমার যেই বোন, তার লাইসেন্স ছিল কিন্তু কাজ করতে পারেনি, তার জন্য কিন্তু একটা উপায় বের করে আছে ওখানে। যেই ছেলেটি ম্যাট্রিক বলেন, ইন্টারমিডিয়েট বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, ডিগ্রি বলেন করেছে, কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারছে না, কিন্তু ওর হাতে একটা মোবাইল আছে, ও খুব সুন্দর ছবি তুলতে পারে, ও খুব সুন্দরভাবে কোনো একটা জিনিসের ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু তাতে কি? ওর তো কোনো কোম্পানি নাই। ও যে ওটা উপস্থাপন করে অনলাইনে যে ওটা বিক্রি করে, অনলাইনে দেখানোর মাধ্যমে ওটাতে অ্যাড আসবে, ও যে সেখান থেকে ইনকাম করতে পারবে, সেটা তো তেমন কোনো পলিসি নাই সরকারের পক্ষ থেকে। ওর কাছে যে ও ইনকাম করলে ওর কাছে যে টাকাটা দেশ বিদেশ থেকেও যে ওর টাকাটা এসে পৌঁছাবে, সেটারও কোনো উপায় নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ইয়েস, আমরা এই জায়গাগুলোতেই পরিবর্তন করতে চাইছি। একটা মোবাইল ফোন অনেকের কাছেই আছে এখন। আমরা যারা এখানে নিজেদেরকে কিশোর, তরুণ, কোন যুবক কোনোভাবেই দাবি করতে পারবো না, সেই সীমানা আমরা পেরিয়ে গিয়েছি। কিন্তু যারা সেই সীমানার মধ্যে আছে, তরুণ আছে, যুবক আছে, এরকম মানুষ যারা আছে, যাদের সেই প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে তারা যাতে অর্থ সংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এরকম অনেকগুলো উপায় আমরা বের করেছি। আমি গতকালকে বলেছি, আজকে আবার আপনাদের সামনে, গতকাল যেহেতু আপনারা ছিলেন না, আপনাদের সামনে আজকে আবার তুলে ধরি আমি কয়েকটি ঘটনা। এখানে যদি এর মধ্যে আলোচনা হয়েছে, আমি যে বিষয়গুলো বলবো কম বেশি আলোচনা হয়েছে। বাংলাদেশের একটা বড় সমস্যা, এবং আপনারা আজকে যারা এখানে এসেছেন অধিকাংশই কিন্তু আপনারা জেলা বা উপজেলা পর্যায়ে থেকে আপনারা এখানে এসেছেন। আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন, শহর এলাকার মানুষ, নেতা বা প্রতিনিধি কম আছেন, তাই নয় কি? অধিকাংশ তো জেলা উপজেলা পর্যায়ে। দেখেন, জেলা উপজেলা পর্যায়ে সাধারণত যারা যুবক বয়সী হয়, এই বয়সের তরুণ বলেন, এখন মেয়েদের মধ্যেও আগ্রহ আছে কি, সেটা বিদেশে কর্মসংস্থান নিয়ে যাবে। একটা নেশা থাকে বিদেশে যাবার, বিদেশে যাবো, চাকরি বাকরি করবো, হয় না? তাই তো, আমি তাই জানি কম বেশি, আমার সেরকমই ধারণা আছে। আপনার কি মনে করেন সঠিক বলেছি আমি? কি ভাই, কম বেশি মানে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে বহু ইয়াং ছেলে পেলের মধ্যে এরকম একটা ধারণা আছে বিদেশে যাব। আর যাব বললেই তো আর হয় না। গতকালকে আমি দুটো দেশের উদাহরণ দিয়েছিলাম। এক দিয়েছিলাম জাপানের উদাহরণ, দুই দিয়েছিলাম ইউরোপের একটি দেশ ইটালির উদাহরণ। আরো আছে, এই দুটো উদাহরণ দিয়েছি আমি। যেমন ধরেন জাপানে পপুলেশন, আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, জাপানে কিন্তু ওটা রিভার্স, অপোজিট। ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশনের সংখ্যা কম।
রেশিওতে, পপুলেশন রেশিওতে। তাদের এখন মানুষ প্রয়োজন। জাপান একটা কনজারভেটিভ সোসাইটি, তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয়, তারা তাদের ভাষায়, কারণ জাপান এতটাই উন্নত দেশ, তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখার তা না। তার ভাতের অভাব নাই, কর্মসংস্থানের অভাব নাই, কাজে তার দরকার নাই অত, তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষি ক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে, এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে, বয়স্ক যারা মানুষ, তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে। তাদের প্রচুর মানুষ দরকার, হেলথ কেয়ারের দরকার, এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার। ইন্দোনেশিয়া থেকে, নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে, বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না। কিছু মানুষ যাচ্ছে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, কিছু সুবিধা স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে। কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে আগামী 1 বছরে জাপানে আমরা 5 লক্ষ মানুষ পাঠাবো, কিন্তু প্রত্যেকটা মানুষকে আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে। কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারের চাহিদা আছে। কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে, হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে। তাহলে তাদের কালচার, তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শিখাতে হবে যারা সেখানে যাবে, এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে। ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে, যেমন ইটালিতে আছে, ইটালিতে একই অবস্থা। মিডল ইস্টে বাংলাদেশ থেকে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ যায়, তার মধ্যে 7 থেকে 8 লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে। এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে। স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে, কাজটা আমরা ছোট করে দেখছি না, কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে। কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন, যখন আপনি হেলথ কেয়ারের নিয়ে যাবেন, স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে, এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দেবেন এবং একই সাথে ওই বিষয়ের ট্রেনিংটা তাকে দেবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি, সেখানে নিশ্চয়ই জানিয়েছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে আমরা ইংরেজির পাশাপাশি কয়েকটি ভাষা আছে, ছাত্র বা ছাত্রী যে হবে সে তার পরিবারের সাথে আলাপ করে ডিসাইড করে নেবে, কিন্তু তাকে একটি ভাষা শিখতে হবে। ইট কুড বি জাপানিজ, ইট কুড বি ম্যান্ডারিন, ইট কুড বি ফ্রেঞ্চ, ইট কুড বি অ্যারাবিক, এরকম 5-7টা ভাষা থাকবে। আমরা যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি, আমরা সেই সব দেশের সাথে কথা বলেছি, তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে। এত টিচার তো আনা সম্ভব হবে না, বাংলাদেশেরই হয়তো 2-4-5 হাজার টিচার আমরা তৈরি করব, যারা আমাদের স্কুলগুলোতে গিয়ে শিখাবে। এরকম টিচারের তারা আমাদেরকে তৈরি করে দিবে। আমাদের কয়েকটি দেশের সাথে কথা হয়েছে। আমরা এর মধ্যে বের করেছি যে আগামী 10 বছর, বের করছি ডাটা দিয়ে, আগামী 10 বছর আমরা মিডল ইস্টেও যদি লোক যায়, কি ধরনের লোক প্রয়োজন হতে পারে। আমরা আর আনস্কিল লেভেল পাঠাতে চাই না, আনস্কিল শ্রমিক আমরা পাঠাতে চাই না। আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কি ধরনের কাজ আছে। অন্যান্য আরো অনেকগুলো দেশ থেকে, পাশের ইন্ডিয়া থেকে যাচ্ছে, পাকিস্তান থেকে যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু যেই মানুষগুলো ওইসব দেশ থেকে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম এই মানুষগুলো সুপারভাইজার বা অফিসার লেভেলে যাচ্ছে। আমাদের মতন আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কমই আছে যে ওই অফিসার পোস্টগুলোতে আছে। কেন? প্রধান একটি কারণ হচ্ছে ভাষা, দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং এর জন্য। ভাষা এবং টেকনিক্যাল ট্রেনিং জানা না থাকার কারণে আমাদের মানুষগুলো ওই কম বেতনের কাজটা করছে। আমরা এটাকে পরিবর্তন ঘটাতে চাই। শহীদ জিয়া বাজারটার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। আমরা এখন আগামী বিএনপি সরকার ইনশাআল্লাহ আমরা এখন স্কিল লেবার, আনস্কিল থেকে স্কিল লেবার তৈরি করবো। আমরা এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। একটা ফোন নিয়ে বোঝানো। এছাড়া আমি বলেছিলাম, যেমন ওই দিন আমি বলেছিলাম একটা ঘটনা, কোরিয়াতে, সাউথ কোরিয়াতে তারা বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে। বাংলাদেশে এসেছিল তারা ওয়েল্ডার, যে ঝালাই করে, যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝালাই করে, গ্রিলের দরজা জানলা ঝালাই করে, এরকম ওয়েল্ডার তারা নেবে। কিন্তু যেন তেন ওয়েল্ডার না, আন্ডার ওয়াটার ওয়েল্ডার, পানির নিচেও ঝালাই হয়। এটা স্পেশালাইজ টাইপের একটা ওয়েল্ডার। একজনও তারা বাংলাদেশে খুঁজে পায়নি। তারা বাংলাদেশ থেকে বেশ ভালো একটা সংখ্যক ওয়েল্ডার নিতে চেয়েছিল,
একজনও নিতে পারেনি, তারা খুঁজেই পায়নি। এই টেকনোলজি, এই ট্রেনিং, এই দক্ষতা আমার কারো নেই যারা ওয়েল্ডার আছে। বেতন কত ছিল জানেন এক একজন ওয়েল্ডারের? $3,000। এক একজন ওয়েল্ডারের বেতন ছিল $3,000। তার মানে তারা যদি 1,000 লোক নিত, 1,000 ইন্টু 3,000, দেখেন কতগুলো ডলার আসতে পারতো, বৈদেশিক মুদ্রা দেশে আসতে পারতো যদি আমরা দিতে পারতাম। আমরা খুঁজে বের করছি যে এরকম কোথায় কোথায় কিনছে, এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমাদের টেকনোলজিক্যাল সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব, আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোকে আমরা এইভাবে তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের এখানে একটি কাগজ আছে, যেটা হচ্ছে পরিবেশ, হেলথের ব্যাপারে একজন একটা কথা বলেছেন, আমি সেটাতে আসছি আমার বক্তব্যটা। পরিবেশ নিয়ে একটি কথা বলেছেন। আপনারা কম বেশি অনেকেই ঢাকা শহরে আসেন। ঢাকা শহরের পপুলেশন প্রায়, অনেকেই বলে, আমি সঠিক জানি না, বাট সঠিক ডেটা নেই, এটা নিয়ে মানে বিভিন্ন রকম ডিবেট আছে, 3 কোটির কাছাকাছি। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি যদি কোথাও টিউবওয়েল বসান, মোটামুটি ভাবে 1,000 ফিট নিচে নামতে হয় পানি বের করার জন্য। 1,000 ফিট নিচে কম বেশি। আমি যখন ছোট ছিলাম, মানে আমার বয়স যখন, এটা আমি কথা বলছি ধরেন 74-5 এর ঘটনা, আমার পরিষ্কার মনে আছে ক্যান্টনমেন্টে যে বাসায় আমরা থাকতাম, 6-7 ফিট মাটি খুঁড়লে পানি বের হতো, বুদবুদ বুদবুদ করে পানি বের হতো। সেই পানি এখন 1,000 ফিট নিচে পাওয়া যায়। এটা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি, আমরা এই যে খাল খননের কথা বলেছি, শহীদ জিয়ার সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি, যা কিনা এখনো গ্রামের লক্ষ কোটি মানুষের কাছে খুব পপুলার একটি প্রজেক্ট, পপুলার একটি পরিকল্পনা, এইটি আমরা শুরু করতে চাই। ঢাকা শহরে আমরা আপনারা যারা থাকেন ঢাকা শহরে এখন অনেক সময় অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঢাকা শহরের শীতলক্ষা নদী, এই যে এখানে টিপু বসে আছে, নারায়ণগঞ্জ মহানগরীর শীতলক্ষা নদী, তারপরে বুড়িগঙ্গা নদীর পানি বিন্দু মাত্র ব্যবহার করা যায় না। গতকাল একজন, আমি সন্ধ্যার সময় স্পেশালিস্ট একজনের সাথে কথা বলছিলাম, ওনাদের কাজ এই পানি নিয়ে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে খসরু সাহেব আছেন, উনি খুব সম্ভব সেই সময় বোধহয় এখানে পড়ালেখা করতেন 70-এর দশকে, 70s এর দিকে। তখন এই যে লন্ডনের বিখ্যাত থেমস নদী, যেটা থেমস নদীর অবস্থাও বুড়িগঙ্গার মতন ছিল, দুর্গন্ধ, পাশ দিয়ে গেলে দুর্গন্ধ লাগতো। তো আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলছিলাম যে আচ্ছা, এই বুড়িগঙ্গা নদীর যে এই অবস্থা, এটা কি ঠিক করার কোনো উপায় আছে? উনি বলেন যে হ্যাঁ, ঠিক করার উপায় আছে, আমাদেরকে প্রায় 2 মিটারের মতন বুড়িগঙ্গার নিচ থেকে পুরো মাটি সরিয়ে ফেলতে হবে, এবং আরো কিছু বিষয় আছে, সব সুয়েরেজ লাইন। এখানে ডক্টর জিয়া আছেন, উনি ওয়ার্ল্ড হেলথে কাজ করতেন, ওয়ার্ল্ড ব্যাংকে হেলথে কাজ করতেন, ডক্টর পাবেল আছেন, ওনাদের বেসিক আইডিয়াটা আছে। তো ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে সোয়ারেজ লাইন, যে ঢাকা শহরে কম বেশি সব সোয়ারেজ লাইন গিয়ে আমাদের নদীগুলোতে পড়ছে। এই মুহূর্তে শীতলক্ষা, মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকা শহরকে প্রোভাইড করা হচ্ছে। প্রতিদিন ঢাকা শহরে পানি কতটুকু লাগে জানেন? প্রায় 3 কোটি লিটার পানি লাগে প্রতিদিন। কিন্তু এইভাবে যদি নদীগুলো পরিবেশ, মানে এইভাবে দূষিত হতে থাকে নদীগুলো, শীতলক্ষা থেকে আগে পানি নিত, এখন শীতলক্ষার পানি নেওয়া কোনোভাবেই সম্ভব না। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নামতে 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 1,000 ফিট নিচে চলে গিয়েছে। পাশে নদী, যেটা ইমিডিয়েট নদী বুড়িগঙ্গা, সম্ভব না। শীতলক্ষার নিচে, বাট শীতলক্ষার পানিও এখন পলিউটেড হয়ে যাচ্ছে, এখন চলে গেছে মেঘনায়। কিন্তু এখন মেঘনার পাশ দিয়েও মিল ফ্যাক্টরি হচ্ছে, সুয়েরেজ লাইন বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, ওটার পানিও আস্তে আস্তে পলিউটেড হচ্ছে। নেতৃবৃন্দ, আমরা এই বিষয়গুলো চিন্তা করছি কি? আমরা শুধু স্লোগান দিচ্ছি, কে কাকে দোষ দিব, কে কাকে ব্লেম গেম করবো, আমরা এটার মধ্যে রয়ে যাচ্ছি। ঢাকা শহরে যদি এই মুহূর্তে 3 কোটি লোক বসবাস করে, হয়তো 15 বছর পরে আমরা যদি এখনই এই বিষয়গুলোতে হাত না দিই, 15 বছর পরে ঢাকা শহরের মানুষকে আপনি পানি খাওয়াতে পারবেন না, 1 লিটার পানি পাবেন না আপনি ঢাকা শহর বা আশেপাশের মানুষকে। আমরা বিষয়টা এইভাবে চিন্তা করেছি কিনা? আজকে মনে হয় সময় এসেছে আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আপনারা রেজ করেছেন, যারা আপনার প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন আছে, অনেক সমস্যা আছে। সকালে মিলে যদি আজকে আপনারা এই ঘরটা ময়লা করেন, এই ঘরটা ময়লা করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনারা প্রায় 800-850 মানুষ আজকে এখানে উপস্থিত আছেন। 10 মিনিটের মধ্যে আপনারা অসম্ভব ময়লা করে দিতে পারবেন এই ঘরটা। কিন্তু তারপরে পরবর্তীটা চিন্তা করেন, পরিষ্কার করতে হলে কত সময় লাগবে এবং কত পরিশ্রম লাগবে। কিন্তু ময়লা করার জন্য খুব পরিশ্রম লাগবে না, কিন্তু
অল্প একটু পরিশ্রম করবেন, প্রত্যেকে 1 মিনিট করে পরিশ্রম করলে ঘরটা ময়লা হয়ে যাবে, কিন্তু পরিশ্রমটা লাগবে যখন পরিষ্কার করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গত 15-16 বছরে এই দেশটাকে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি শুধু ওই যে পানির ঘটনা যেটা আপনাদেরকে বললাম, আমরা সেজন্যই খাল খনন করতে চাইছি, যে আস্তে আস্তে আমরা যদি আজকে থেকে খাল খনন করা শুরু করি, হয়তো 10 বছর সময় লাগবে এই পানি আস্তে আস্তে ভিতরে গিয়ে মোটামুটি ওটা আবার রিচার্জ হতে। আপনাদের আরেকটা ভয়াবহ কথা বলি আমি, ঢাকার ইমিডিয়েট পাশে সাভারে, যেখানে আমাদের বহু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেখানে আমাদের লেদার ফ্যাক্টরি আছে, বিভিন্ন ক্লোদিং ফ্যাক্টরি আছে, অনেকগুলো ফ্যাক্টরি কি করেছে জানেন? যারা কেমিক্যাল ব্যবহার করে, রং করে, বিভিন্ন ওয়াশ করে, কেমিক্যাল করে, বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে যেগুলো তাদেরকে মেনটেন করতে হয় যারা এক্সপোর্ট করে। কেউ কেউ ফাঁকিবাজি করে ওই টিউবওয়েলের পাইপ যখন ভিতরে বোরিং করে দিতে হয়, করেছে কি অনেক ভিতরে বোরিং করেছে, করে কেমিক্যাল ওর মধ্যে ফেলে দিচ্ছে। ফলে যেটা হয়েছে, মাটির ভিতরে তো শাখা প্রশাখা আছে, এই কেমিক্যাল গুলো আস্তে আস্তে শাখা প্রশাখা সারা সাভার অঞ্চল আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। সাভারে অনেক টিউবওয়েল আছে যেখান থেকে পানির বদলে এখন ওই কেমিক্যাল বের হয়। আপনারা চিন্তা করেন কি ডেঞ্জারাস অবস্থার মধ্যে চলে গিয়েছে। তার মানে আস্তে আস্তে কেমিক্যাল ছড়িয়ে পড়লে আপনি তো কেমিক্যাল মাটি থেকে ওয়াশ করতে পারবেন না। নদীতে যে আস্তর জমেছে সেটা হয়তো কেটে আমরা পরিষ্কার করতে পারবো, কিন্তু কেমিক্যাল যখন সারা মাটির মধ্যে ছড়িয়ে পড়বে, আপনি কিভাবে এটা ওয়াশ করবেন, কিভাবে পরিষ্কার করবেন? ওখানকার পানি, ওখানকার মাটি সব দূষিত হয়ে যাবে। ওখানে কোনো ফসল হবে না, কোনো মাছ থাকবে না পুকুরে, কোনো পানি ওখানে আপনি খেতে পারবেন না। কি বিশাল অঞ্চল আস্তে আস্তে আপনার দূষিত হয়ে যাবে। কি একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার একটা পলিটিক্যাল বক্তব্য একদমই হচ্ছে না আমি জানি, কিন্তু আমি আমার এই সবকিছু ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা কনসার্ন, আমার যেটা রীতিমতো ভয়াবহ একটা অবস্থার কয়েকটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। কেন তুলে ধরছি? এই জন্যই তুলে ধরছি যে এই অবস্থার পরিবর্তন হতে হবে। এই অবস্থার পরিবর্তন করতে পারবে একমাত্র বিএনপি। বিএনপির পক্ষেই করা সম্ভব এই অবস্থার পরিবর্তন। কেন করা সম্ভব? আপনাদের ওই ফোল্ডারের মধ্যে একটা লিফলেট আছে, দেখবেন, দুর্নীতি সংক্রান্ত। নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন, সবাই না দেখলে বাইনাও কেউ কেউ নিশ্চয়ই দেখেছেন। ওখানে আমরা পরিষ্কার দেখেছি, এটি আমাদের রিসার্চ না, আমাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে এরকম একটি সংগঠন। ভবিষ্যতেও তারা একদম লাগাম ছাড়া সমালোচনা করবে আমাদের, এই ব্যাপারে একদম সন্দেহ মুক্ত থাকতে পারে। কিন্তু সেই সংস্থাটাই কিন্তু তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছে যে 96 থেকে 2001 সাল পর্যন্ত এই যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এরা দুর্নীতির মাধ্যমে যে দেশকে যে একদম অতলে নিয়ে গিয়েছিল। 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে, তারপর থেকে দেখবেন 2001 সাল থেকে ওখানে গ্রাফ দেওয়া আছে, ধীরে 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 উপরে উঠে। এবং 2006 সালে যখন আমরা হ্যান্ডওভার করি সরকার ব্যবস্থা, সরকার ক্ষমতা যখন হ্যান্ডওভার করি কেয়ারটেকারের কাছে, তখন মোটামুটি ভাবে দুর্নীতি যে সর্বনিম্ন সেই তকমা থেকে বাংলাদেশকে বিএনপি বের করে নিয়েছিল, অর্থাৎ আপনাদের দল বের করে নিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি কে করেছিল? আপনারাই করেছিলেন। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মেয়েদের এনরোলমেন্ট দেখেন অনেক 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 বেশি, অনেক বেশি। একটি ঘটনার কথা বলি আপনাদেরকে। এই যে ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন, উনি যখন গত বছরে, এই বছরের প্রথমে যখন উনি হাসপাতালে আসলেন, তো হঠাৎ একদিন একজন নার্স এসছে। তো নার্স এসে ওনাকে বলছে, আমি কিন্তু তোমাকে জানি, তোমার সম্পর্কে, ওনার সম্পর্কে উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এত বড় একজন লিডার, এটা তো জানবে। তো নার্সটা এত দেখেন বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, নার্সটা তখন বলছে, আমি কিন্তু তোমাকে, তুমি যে এখানে আছো এই হিসাবে জানি না, আমি তোমার সম্পর্কে অন্যভাবে জানি। তা আমি এবং আমার স্ত্রী ওখানে ছিলাম, আমার ছোট ভাইয়ের স্ত্রী ছিল। আমার কিভাবে তুমি জানো? বলে যে আম্মাকে, তখন ও আম্মার দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে, আবার আম্মার দিকে তাকিয়ে, তখন নার্সটা বলছে, আমার বাড়ি নাইজেরিয়া, তুমি যে তোমার দেশে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছো ইন্টারমিডিয়েট পর্যন্ত, মানে সেকেন্ডারি পর্যন্ত,
তোমার দেখাটিকে আমার দেশে আমার সরকার এটা চালু করেছে, এবং আমার মতো মেয়েরা বহু লক্ষ লক্ষ মেয়ে এই সুযোগ পেয়েছে, তারা ফ্রি, তারা এখন পড়ালেখা শিখছে। স্বাভাবিকভাবে আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান ছিলাম ওখানে, স্বাভাবিকভাবে আমাদের তো গর্ববোধ হবে। কিন্তু এই গর্ব কি শুধু সন্তান হিসেবে আমার? আমি তো মনে করি এই ঘরে উপস্থিত প্রত্যেকটা মানুষের গর্ব, প্রত্যেকটা মানুষের, আপনাদের প্রত্যেকটা, আপনারা যারা ওনার ভাইয়ের বয়সী, আপনারা যারা ওনার সন্তানের বয়সী, আপনারা শুধু এই ঘরের বাইরে, ভিতরে যারা আছেন তারা, সমগ্র বাংলাদেশে ওনার যত সহকর্মী, যত দলের কর্মী ছড়িয়ে ছিটছে, প্রত্যেকের এটা গর্বের বিষয়। ওই নার্সদের কথা, প্রিয় সহকর্মী, কিন্তু আজকে আবার সে ফিরে যাই দ্বিতীয় রোতে বসা আমার সেই সহকর্মীর কথা, যে ফার্মার্স কার্ড আর ফ্যামিলি কার্ড খুব পপুলারিটি পেয়েছে, মানুষ এটা চাইছে। হ্যাঁ, দেখেছে, আপনার হাত দেখেছেন। এখন নেপোলিয়ন বলেছিল, আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। প্রিয় সহকর্মী, দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির প্রক্রিয়া শুরু করে গিয়েছেন। আজকে আসুন আমরা আগামী বিএনপি সরকার, এটা তো চলছে, আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার শিক্ষিত মাদেরকে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ে তোলার প্রক্রিয়া শুরু করি, যা আমরা করতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, যা আমরা করতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। একটি কথা আলোচনা করতে গেলে প্রায় একটি কথা আসে, তরুণ সমাজের বিষয়ে একটি কথা আসে, যে ড্রাগের প্রবলেম, তারা সারাদিন ঘরে বসে থাকছে, ফেসবুক করছে। ভাই, বাচ্চাগুলা বা ইয়াং মানুষগুলা করবে কি? আমরা কি তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি? স্কোপ তৈরি করে দিতে পেরেছি? তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে পেরেছি আমরা, বা করছি কি? তার খেলার মাঠ তৈরি করতে পেরেছি বা করছি কি? বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায়। আমরা চাই একটা বাচ্চা স্কুলে গেলে শুধু যে পড়বে, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি গেলে শুধু যে পড়বে তা না, পড়ার পাশাপাশি সে ডিবেট করবে, পড়ার পাশাপাশি যার ভালো লাগে সে আর্ট প্র্যাকটিস করবে, পড়ার পাশাপাশি যার হারমোনিয়াম বাজাতে ভালো লাগে সে হারমোনিয়াম বাজানো শিখবে, যার গিটার বাজাতে ইচ্ছা করে সে গিটার বাজানো শিখবে, যার খেলতে ইচ্ছা করে কোনো একটি পার্টিকুলার স্পোর্ট যার ভালো লাগে সেই স্পোর্টে সে অংশগ্রহণ করবে। তার তো যে এনার্জিটা আছে, ইয়াং বয়সে যে এনার্জিটা আছে, তাকে যদি এনার্জিটা আমরা সঠিকভাবে ব্যবহারের উপায় বের করে দিতে না পারি, তাহলে তো সেটা সে অন্যভাবে ব্যবহার করবে, খারাপ দিকে তো সে যাবে। আপনার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তাদেরকে আগামী দিনের যে ভবিষ্যৎ, তাদেরকে ভালো পথটি দেখানো। সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ থাকবে সোশ্যাল মিডিয়া, বলছি না বেরোতে, সোশ্যাল মিডিয়া থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠে নিয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় যদি 1 ঘন্টা থাকে, খেলার মাঠে অন্তত 2 ঘন্টা সে থাকবে। সোশ্যাল মিডিয়ায় যদি 45 মিনিট থাকে, তাহলে 1 ঘন্টা অন্তত ডিবেট করবে, 1 ঘন্টা অন্তত আর্ট করবে, 1 ঘন্টা অন্তত কালচারে থাকবে। শুধু পড়ালেখা দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না। আর্ট এবং কালচার যদি একটি জাতির না থাকে, সেই জাতির ভেতরে যদি না থাকে, তাহলে সেই জাতি গড়ে উঠতে পারে না। সহকর্মীবৃন্দ, স্বাস্থ্য, অনেকেই আপনারা বলতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের রাজনীতিবিদরা আমরা খুব পলিটিক্যাল স্লোগান দিয়ে দিই, হ্যাঁ আমরা ক্ষমতায় আসলে সবাই স্বাস্থ্য পাবে, সবাই ফ্রি পাবে, সবার স্বাস্থ্য ব্যবস্থা সব একদম নিশ্চিত হবে, সবকে আমরা এই করে দেবো, ওই করে দেবো। ব্যাপারটা কি খুব সহজ? আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা খুব সহজ? ব্যাপারটা কিন্তু মোটেও সহজ না। বাংলাদেশে কম বেশি এই মুহূর্তে জনসংখ্যা কোনোভাবে 20 কোটির কম না। এই যে ইউকে যুক্তরাজ্য, এই দেশের জনসংখ্যা হচ্ছে 7 কোটি। এই দেশে কোনো ব্যক্তি যদি বৈধভাবে বসবাস করে, তাহলে সেই ব্যক্তি সব রকম স্বাস্থ্য যা প্রয়োজনীয় সরকার বা রাষ্ট্র বহন করে। সেটি কারো বাইপাস হোক, কারো স্টেন্টিং হোক, কারো কিডনি ডায়ালিসিস হোক, কারো কিডনি পরিবর্তন হোক, কারো ক্যান্সার হোক, সব সরকার বহন করবে। কিন্তু এই দেশের সরকারও হিমশিম খাচ্ছে, কিন্তু রীতিমতো পার্লামেন্টের ডিবেট হচ্ছে, কথাবার্তা হচ্ছে, হিমশিম খাচ্ছে, ম্যানেজ করতে পারছে না। তার কিউ লম্বা হয়ে যাচ্ছে। কিউ মানে হাসপাতালে দীর্ঘ লাইন হচ্ছে। আগে ইমার্জেন্সি, ইভেন আমি আসার পরেও দেখেছি এমার্জেন্সিতে গেলে 1.5-2 ঘন্টার মধ্যে মোটামুটি ভাবে ম্যানেজ হচ্ছে। এখন সেটি বেড়ে গিয়ে, মানুষ যেহেতু বেড়েছে, সেই
কিউ বেড়ে গিয়ে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত চলে গিয়েছে সেই কিউ। সহকর্মীবৃন্দ, বাংলাদেশের হসপিটাল, ধরেন বরিশাল মেডিকেল কলেজ, আমরা বরিশালের নেতারা এখানে আছেন, আপনাদের যে বরিশাল মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে সরকারের পক্ষ থেকে ডাক্তার, নার্স, বেড, অপারেশন থিয়েটারের ওষুধপত্র বা এমার্জেন্সির ওষুধপত্র যাই কিছু বলেন না কেন, প্রতিদিন ধরেন 1000 মানুষকে সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা আছে সেই হাসপাতালের, বেড সংখ্যা সবকিছু বিবেচনায়। কিন্তু আপনার রোগী কিন্তু 1000 আসছে না, প্রতিদিন 3000 রোগী আসছে, 3000 রোগী আসছে। আজকে 3000 এসেছে, আপনি 1000কে মোটামুটি ভাবে সাপোর্ট দিলেন, 2000 কিন্তু লাইনে সিরিয়ালে রয়ে গেল। ভোটটা শেষ হয়ে সকাল হতে হতে আগামীকাল কিন্তু আরো 3000 হয়ে গেল, 5000 হয়ে গেল, 5000। আপনি গতকালকে সিরিয়ালের 1000কে নিয়ে আসেন, বাকি রয়ে গেল 4000, পরের দিন আরো 3000 হয়ে গেল 7000। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা যেটা করতে চাইছি সরকার, এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার করবো, দুটো জিনিস। আপনাদেরকে অনেক জিনিস শোনার বলেছেন, আমি যা বলবো খুব সম্ভবত সেটাও বলেছেন, তারপরে আমি বলছি আমরা যেটা ইমিডিয়েট করতে চাচ্ছি। এখন যদি একটা হাসপাতাল সরকারি, আমরা কিন্তু কমিট করে দিতে পারি, এই যে নির্বাচনী জনসভা শুরু হবে, যেখানে যাবো বলে দিতে পারি আমরা 100 বেডের হাসপাতাল, 100 বেডের হাসপাতাল, 100 বেডের হাসপাতাল, সবাই কিন্তু খুব তালি দিবে আমাদের। কিন্তু এটা কতটুকু বাস্তব ধর্মী হবে? আমরা যদি 64টি জেলাতে 200 বেডের, 300 বেডের হাসপাতাল বলে আসলাম জনসভায়, বাস্তবে আমরা কতটুকু করতে পারবো? আমরা হিসাব করে দেখলাম, আমাদের সব রকম তথ্য সংগ্রহ করে আমরা দেখলাম, এই মুহূর্তে সরকারের যে ক্যাপাসিটি আছে, বেড সংখ্যা, ডাক্তার, নার্স, সবকিছু হসপিটালের, বেসরকারি ব্যবস্থাতেও মোটামুটি সমান পরিমাণ আছে। বেসরকারিতে বরং খুব সম্ভব বোধহয় একটু বেশি, ডক্টর জিয়া এবং ডক্টর পাভেল ভালো বলতে পারবেন, একটু বোধহয় সামান্য একটু বেশি, 1-2% বেশি আছে সংখ্যার ভিত্তিতে। আমরা এখানে দুটো বিষয় চিন্তা করছি। ভাই, আমরা তো রাজনৈতিক, ইনশাল্লাহ নির্বাচিত রাজনৈতিক সরকার হবো, তাই না? মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে, তার মানে আমরা যত দ্রুত মানুষকে সেবা দিতে পারবো, মানুষ আমাদের উপরে তত বেশি হ্যাপি থাকবে, তাই তো? একটা হাসপাতাল করবেন আপনি, টেন্ডার একনেকে পাস হবে, ক্যাবিনেটে পাস হবে, টেন্ডার হবে, এই হবে, ওই হবে, আবার ফ্যাকড়া লাগবে, এই হবে, ওই হবে, 5 বছর পার কিন্তু আপনার নো হাসপাতাল।